ঢাকা সহ ১০ অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গুজবে ঠাকুরগাঁওয়ের তেলের পাম্পে উপচে পড়া ভিড়, প্রশাসনের দাবি জ্বালানি তেলের কোনো সংকট নেই। আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণ ছাড়িয়েছে ২,২৪,০০০ টাকা, ক্রেতাদের কপালে নতুন দুশ্চিন্তা। ১ লাফে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম, বৃষ্টি ও সরবরাহ সংকটে বাজারে নতুন অস্থিরতা সৃষ্টি হয়েছে। ফিফা নয় আইএফএফএইচের চোখে বিশ্বকাপের সেরা লিওনেল মেসি, নতুন ঘোষণায় ফুটবল দুনিয়ায় তুমুল আলোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের 10টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার ২৩ জুলাই সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সকাল ৮টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা, নদীপথে চলাচলে বিঘ্ন এবং বজ্রপাতজনিত ঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ অবস্থায় নৌযান চালক, জেলে, কৃষক সহ সাধারণ জনগণকে আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করে প্রয়োজনীয় সতর্ক অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গুজবে ঠাকুরগাঁওয়ের তেলের পাম্পে ভিড়, প্রশাসন বলছে সংকট নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যে বদলে যায় ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি। বুধবার ২২ জুলাই বিকেল থেকে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, মাইক্রোবাস সহ নানা ধরনের যানবাহনের চালকদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি পাম্পে দীর্ঘ সারি তৈরি হয়। বৃষ্টিকে উপেক্ষা করেও শত শত মোটরসাইকেল আরোহী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন শুধু কয়েক লিটার জ্বালানি তেল সংগ্রহের আশায়। হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যাওয়া চাহিদার চাপে সন্ধ্যা ৮টার মধ্যেই জেলার কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের মজুদ সাময়িকভাবে শেষ হয়ে যায়। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি কোনো সরবরাহ সংকটের চিত্র নয়, বরং গুজবের কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মানুষ একসঙ্গে তেল কিনতে আসায় সাময়িক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁওয়ের পরিস্থিতির সততা যাচাই করতে পার্শ্ববর্তী দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারীর একাধিক ফিলিং স্টেশন এবং ঢাকা পোস্ট এর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, তাদের জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও চাহিদা স্বাভাবিক রয়েছে, কোথাও তেলের সংকট বা অতিরিক্ত ভিড়ের তথ্য নেই। এতে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রভাবেই ঠাকুরগাঁওয়ে আতঙ্ক তৈরি হয়ে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন। খোঁজ নিয়ে জানা যায়, বিকেলের পর থেকেই ফেসবুকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা এবং ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেসব পোস্ট হাজারো মানুষের কাছে পৌঁছে যায়।
এসব পোস্টের সত্যতা যাচাই না করেই অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে কোনো সময় জ্বালানি তেলের সরবরাহে সংকট দেখা দিতে পারে। সেই আতঙ্ক থেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহে নেমে পড়েন অনেক চালক। সন্ধ্যা যত গড়িয়েছে জেলার বিভিন্ন পাম্পে মানুষের উপস্থিতিও তত বাড়ছে। সরেজমিনে শহরের একাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় মোটরসাইকেল, মাইক্রোবাসের দীর্ঘ সারি পাম্পের ভেতর থেকে প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। কোথাও কোথাও যানবাহনের চাপ সামাল দিতে কর্মচারীদের হিমশিম খেতে দেখা যায়। অনেক চালককে তেল নেওয়ার জন্য 30 মিনিট থেকে 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। এতে স্বাভাবিক প্রয়োজন নিয়ে আসা গ্রাহকদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। কয়েক মাস আগে তেল সংকটের অভিজ্ঞতা থেকেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংকটের খবর ছড়িয়ে পড়ার পর মানুষ আর অপেক্ষা করতে চাননি। অনেকেই প্রয়োজন না থাকলেও আগাম তেল কিনে রাখার সিদ্ধান্ত নেন। এর ফলে অল্প সময়ের মধ্যেই ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকের চাপ কয়েক গুণ বেড়ে যায়। মোটরসাইকেল চালক আরিফ বলেন, তেলের দাম আগেই বেড়েছে, এখন আবার যুদ্ধের কারণে সংকটের খবর শুনে তেল নিতে এলাম। প্রায় 1 সপ্তাহ আগে শেষবার তেল নিয়েছিলাম। ভবিষ্যতে সংকট হতে পারে এই আশঙ্কা থেকেই আগাম তেল সংগ্রহ করছি। আরেক গাড়ি চালক বলেন, ফেসবুকে সব জায়গায় তেলের সংকটের খবর দেখেছি, তাই তেল নিতে এসেছি। কাল যদি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় তাহলে আমাদের জন্য কষ্টকর হবে, তাই আজই তেল নিয়ে রাখছি। ফিলিং স্টেশন মালিকদের দাবি, জ্বালানি তেলের সরবরাহে কোনো ধরনের ঘাটতি নেই। স্বাভাবিক নিয়মেই তেল সরবরাহ হচ্ছে এবং বিক্রিও চলছে। তবে কয়েক ঘন্টার মধ্যে স্বাভাবিকের কয়েক গুণ বেশি গ্রাহক চলে আসায় কিছু স্টেশনে পেট্রোল ও অকটেন সাময়িকভাবে শেষ হয়ে গেছে। নতুন চালান পৌঁছালে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে বলেও তারা জানান। তবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। কোনো ধরনের সংকটের তথ্য তাদের কাছে নেই। গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অপ্রয়োজনীয়ভাবে তেল কেনার কোনো প্রয়োজন নেই বলে তারা জানান। সাধারণ মানুষকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার আহ্বানও জানানো হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। কেউ গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করলে, কৃত্রিম সংকট তৈরি করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পেঁয়াজের কেজি 1 লাফে বেড়ে 60 টাকা। কদিন আগেও বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে 35 থেকে 40 টাকায়। বৃষ্টি, বন্যায় সব ধরনের শাকসবজির দাম বৃদ্ধির মধ্যে এবার পেঁয়াজের দামও বাড়ল 1 লাফে 20 টাকা পর্যন্ত। বুধবার 22 জুলাই ঢাকার বাড্ডার রামপুরা এলাকার কাঁচা বাজার ঘুরে পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা যায়। বাজারে ঘুরে দেখা যায় খুচরায় প্রতি কেজি ভালো মানের বাছাই করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। একটু মাঝারি মানের বা তুলনায় ছোট আকারের পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 50 থেকে 55 টাকা। আর পাইকারি পর্যায়ের প্রতি পাল্লা 5 কেজি ভালো মানের পেঁয়াজ 260 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও 200 থেকে 220 টাকার মধ্যে ছিল। পেঁয়াজের এই মূল্য বৃদ্ধির পেছনে বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, মোকাম থেকে ঢাকায় পেঁয়াজ পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক এলাকায় গুদামে পানি জমে যাওয়ায় পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। রামপুরা বাজারে বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, পাবনা, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে মূলত ঢাকায় পেঁয়াজ আসে, কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে মোকামেই এখন পেঁয়াজের চড়া দাম। তিনি বলেন, আমরা বাড়তি দামে কিনে আনছি, তাই বাধ্য হয়ে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে 1633 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দামে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি 11.664 গ্রাম স্বর্ণের গয়নার মূল্য দাঁড়িয়েছে 2,21,441 টাকা। বাজুস জানায়, মঙ্গলবার 21 জুলাই সকাল 10:30 থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। ফলে বুধবার 22 জুলাই দেশের সব জুয়েলারি দোকানে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,11,468 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,81,608 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে 1,48,366 টাকা। এর আগে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে 2,19,808 টাকায়।
এছাড়া 21 ক্যারেটের দাম ছিল 2,09,894 টাকায়, 18 ক্যারেটের 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল 1,47,316 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আরও জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দামই কার্যকর থাকবে। সংস্থাটি আরও বলেছে, স্বর্ণালংকারের চূড়ান্ত দাম নির্ধারণে গয়নার ডিজাইন ভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয় মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না। মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে চ্যাম্পিয়নের খেতাব হারিয়েছে আর্জেন্টিনা। ফিফার গোল্ডেন বলের দৌড়ে লিওনেল মেসিকে এগিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত সেরার মুকুটটি উঠেছিল স্পেন অধিনায়ক রদ্রির হাতে, যা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। এরই মধ্যে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সেই সিদ্ধান্তকে ছাপিয়ে লিওনেল মেসিকে এই টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা IFFHS। ডেটা পারফরমেন্স সূচক বিশ্লেষণ করে আর্জেন্টিনা অধিনায়ককেই সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে সংস্থাটি। IFFHS জানিয়েছে, তাদের নিজস্ব পারফরমেন্স ইন্ডেক্সের উপর ভিত্তি করে এই খেতাব দেওয়া হয়েছে। এটি একটি আধুনিক ডেটাভিত্তিক পদ্ধতি, যেখানে টুর্নামেন্ট জুড়ে একজন খেলোয়াড়ের গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের রেটিং এবং নকআউট পর্বের প্রভাবকে সুনির্দিষ্ট সমীকরণের মাধ্যমে হিসাব করা হয়। 2026 বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরেই এমন সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থাটির কারিগরি প্যানেল। নিজেদের সিদ্ধান্ত সমর্থনের পেছনে মেসিকে দেওয়া রেটিংয়ের খতিয়ান তুলে ধরেছে IFFHS। পুরো আসরে খেলা 8টি ম্যাচে 8টি গোল করার পাশাপাশি 4টি গোলে অ্যাসিস্ট ছিল মেসির। টুর্নামেন্ট জুড়ে তার গড় ম্যাচ রেটিং ছিল 8.33। পরিসংখ্যান সংস্থার মূল্যায়নে বিশেষ গুরুত্ব পেয়েছে নকআউট পর্বের পারফরমেন্স। বিদায়ীর সংখ্যায় থাকা ম্যাচগুলোতে দলকে খানের কিনারা থেকে টেনে তোলার ক্ষমতায় একজন খেলোয়াড়ের প্রকৃত মাহাত্ম্য প্রকাশ করে। নকআউট পর্বে আর্জেন্টিনার অগ্রগতিতে মেসির অবদান ছিল অবিসংবাদিত। IFFHS স্পষ্ট করে জানিয়েছে, কোনো ব্যক্তিগত পরিচিতি বা আবেগের বংশবর্তী হয়ে নয়, বরং শতভাগ তথ্য, উপাত্ত আর পারফরমেন্সের পরিসংখ্যান বিশ্লেষণ করেই মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে।